ড্রামার শুরুতে আমরা এখানে দেখতে পাই আমাদের ফিমেল লিড ইউনাকে, যে এখানে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল এবং ওই সময়ে তার এই চাকরিটা সত্যি খুব দরকার ছিল। কিন্তু অন্যদিকে এখানে অন্য স্টাফরা ভাবছিল যে আদেও কি তাকে এই চাকরিটা এখানে দেওয়া উচিত হবে নাকি হবে না, কারণ এই চাকরিটা আসলে এখানে ছিল মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট পজিশনের, যে পজিশনটা ছেড়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এখানে 5 জনেরও বেশি মানুষ চলে গেছে। এখন সে ভাবছিল যে শেষ পর্যন্ত সে কি করবে, কারণ যদি সে এখানে ইউনাকে হায়ার না করে তাহলে তাকে তার বদলে মিস্টার লু এর সব কাজ করতে হবে, যার মানে এখানে কুমিরের মুখে নিজে থেকেই হাত দিতে হবে, যা সে এখন আর করতে চায় না। এই কারণে এখানে সে ইউনাকে হায়ার করে নেয়। ইউনাও খুশি আর এই ম্যানেজারও খুশি। তারপর তারা বাইরের দিকে যায়, যেখানে ইউনা ভাবে যে হঠাৎ করে এখানে এই ম্যানেজারের হাবভাব কিভাবে বদলে গেল। ওই সময় এখানে ম্যানেজার ইউনাকে সব জিনিস নোট করার জন্য বলে, কারণ এখানে কিছু নিয়ম কানুন আছে যা ইউনাকে মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে মেনে চলতে হবে। আর সেগুলো কিছু নয়, বরং একগাদা নিয়ম কানুন ছিল। এগুলোর মধ্যে থেকে একটা নিয়ম তো এটাও ছিল যে মিস্টার লু থেকে কম করে 1 মিটারের দূরত্ব বজায় রেখে তো দাঁড়াতেই হবে, নয়তো যদি তুমি তার কাছে যাও তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে। এতক্ষণে এখানে স্টাফ চলে আসে, যে চিৎকার করে সবাইকে জানায় যে মিস্টার লু অফিসে কিছু সেকেন্ডের মধ্যে প্রবেশ করবেন, এবং এই আদেশ শুনতেই সব মানুষ নিজেদের ডেস্ক চটজলদি পরিষ্কার করে ফেলে, এয়ার ফ্রেশনার লাগায়, নিজেদের গায়ে পারফিউমও লাগায়, এবং সাথে সাথে ইউনার গায়েও। আর একসাথে এখানে লাইনে দাঁড়িয়ে যায় মিস্টার লুকে গ্রিট করার জন্য। আর এখানে তো এই অফিস একটা মিলিটারি ক্যাম্পের মতো লাগছিল। যেমনই লু আসে সব মানুষ এখানে লুকে গ্রিট করে, আর ম্যানেজমেন্ট এখানে মিস্টার লুকে ইউনার ব্যাপারে জানায়। লু এখানে ইউনাকে বলে দেয় যে 3 মিনিটের মধ্যে সব ডকুমেন্ট মনে রাখো আর আমার ক্যাবিনে চলে এসো। ইউনা ভাবে যে কতই না বড় কাজ হবে, কিন্তু যখন সে প্রথমবার লুকে দেখেছিল তখনই এখানে তার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল। এতক্ষণে এখানে সে নিজের ডেস্কে বসে পড়ে আর ভাবে যে এটা আমার ডেস্ক নাকি কোনো ফায়ার ব্রিগেডের অফিস, কারণ এখানে ফার্স্ট এইড বক্স থেকে শুরু করে সব জিনিস মজুদ ছিল। এতক্ষণে এখানে সে আবার বাস্তবে ফেরে আর ওই ল্যাপটপে দেওয়া পেন ড্রাইভটা ওপেন করে, যে জিনিসটা তাকে এখানে 3 মিনিটে মুখস্থ করে ক্যাবিনে যেতে হবে। কিন্তু যেমনই সে এখানে পেজগুলো দেখে, নিয়মকানুন মোট 100টা ছিল। ইউনা ভাবে যে এখানে সে কোনো আর্মি ক্যাম্পে এসেছে নাকি কোনো কোম্পানিতে চাকরি করার জন্য, পার্থক্য সে কিছুই বুঝতে পারছিল না। সে একটার পর একটা দেখে যাচ্ছিল, আর তখনই এখানে তার কল চলে আসে কফির জন্য। আর যখন এখানে ইউনা কাপ নিয়ে আসছিল, ওই সময় এখানে সে কিছু স্টাফকে নিজেদের মধ্যে কথা বলতে শোনে, আর ওই স্টাফরা এখানে আন্দাজ করছিল যে আদেও এই নতুন সেক্রেটারি ইউনা কতদিন, কত সপ্তাহ বা কত মাস টিকতে পারবে। প্রথম স্টাফ বলে যে মাস তো একেবারেই না, শেষের স্টাফটা এখানে 2-3 দিনের কথা বলে। আমি ভাবছি এই মেয়েটা কিছু বেশি উৎসাহী, তাহলে কম করে একটা সপ্তাহ তো টিকেই যাবে। কিন্তু অন্যজন বলে যে না, এ অনেক বড় স্কলার আর স্মার্ট, তো আমি ভাবছি সে এখানে লুকে 1 মাস তো সহ্য করতে পারবেই। আর এই বিষয় নিয়ে এখানে তারা বাজি ধরতে শুরু করে দেয়। এখন ইউনা ভাবে যে এইসব কিছু ভেবে তো তার ভয় লাগছে, কারণ এমন কি আছে লু এর মধ্যে যার জন্য সব মানুষ এই চাকরিটা ছেড়ে চলে যায়। আর সে জানতো যে এই চাকরিটা এখানে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, যা সে কোনো অবস্থাতেই ছাড়তে পারবে না। ইউনা এখানে চলে যায় ওই কফিটা ডেলিভার করার জন্য, আর ওই সময় এখানে নোটিস করে লু কোনো একটা বিশেষ ধরনের মেশিন ব্যবহার করে ওই কফিটা চেক করার জন্য। চেক করার পর এখানে ওই কফিটা খায়, আর মাত্র একটা চুমুক দেওয়ার পর সে বুঝে যায় যে আদেও কফিতে কিছু তো নিশ্চয়ই গড়বড় আছে। তখন সে ইউনাকে এখানে জিজ্ঞেস করতে শুরু করে। ইউনা বলে যে না, আমাকে তো যেমনটা বলা হয়েছিল আমি তো ঠিক এখানে তেমনই বানিয়েছি। তখন সে তাকে বলতে শুরু করে যে না, এই কফি এখানে 58 ডিগ্রি সেলসিয়াসে তৈরি হয়েছে, যেখানে আমার কফি 52 ডিগ্রি সেলসিয়াসে ভালো লাগে। ইউনা বলতে শুরু করে যে 52 হোক আর 58, এত কিসের পার্থক্য হয়ে যায়। কিন্তু সে এইসব কিছু শুধু নিজের মনেই বলতে পারে না, যে এখানে তার সামনে। এখানে তো ইউনার রাগ এসে যায়। লু তাকে বলে যে এখনই এই কফি নাও, আর এখান থেকে তার পা মচকে যায়, আর সে এখানে পড়ে যাচ্ছিল মিস্টার লু এর ওপর। লু তো এখানে চট করে সরে যায়, বেচারি ইউনা পড়েও যায়, ওই কাপটাও ভেঙে যায়। আর এখানে মিস্টার লু তো নিজের ওই নিয়মের একদম পাক্কা হন। এখন যখন এখানে এই কাপ ইউনা থেকে ভেঙে গেছে, তো সে ওই কাপের ক্ষতিপূরণও তার বেতন থেকে কাটতে চলেছে, অর্থাৎ ওই নির্দিষ্ট অ্যামাউন্ট যে অ্যামাউন্টে এই পিরিচ আর কাপ এসেছিল, এবং সাথে সাথে এখন এখানে কফি কার্পেটের ওপর পড়েছে, যার মানে কার্পেট পরিষ্কার করানোরও আলাদা করে চার্জ লাগবে। আর এই চার্জও এখানে সে ইউনার বেতন থেকে কাটতে চলেছে। এটা শুনতেই এখানে ইউনার রাগ আসতে শুরু করে যে বিলিয়নের ওপর ডলারের কোম্পানি চালাচ্ছে আর জীবনে এই কিপটেমি করে যাচ্ছে। কিন্তু এইসব কিছু এখানে সে তার মুখের ওপর বলতে পারে না। লু বলে যে তুমি এই মনে মনে কি বিড়বিড় করে যাচ্ছ, কোথাও তুমি আমার ব্যাপারে নিন্দা তো করছো না। ইউনা বলে যে না না, আপনার মেজাজ কিছুটা খারাপ হয়ে গেছে, তো আমি সেটাই ভাবছিলাম যে এটা পরিষ্কার করে দিই। লু তাকে বারণ করে, কিন্তু সে এগিয়ে আসে, আর এবার সে টেবিলের সাথে ধাক্কা খেয়ে যায়। কিন্তু এই ধাক্কাটা এমন হয় যেখানে ড্রামার শুরুতেই ওদের দুজনের মধ্যে
অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। লু তখনই এখানে ইউনা থেকে সরে যায় আর রাগে সেখান থেকে চলে যায়। ইউনার কাছে ওই কিসিং মোমেন্ট একদম ম্যাজিক্যাল মোমেন্ট লাগছিল, কিন্তু তারপর তার মনে পড়ে যে আজ তো তার এখানে চাকরির প্রথম দিন ছিল, আর প্রথম দিনেই সে এত সব ড্রামা ক্রিয়েট করে দিল, যার মানে এবার তো নিশ্চিত তার চাকরি যাবেই। যার পরে তো এখানে সে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। সব স্টাফ এখানে লুকে দেখে বুঝে যায় যে এ তো খুব রাগে আছে। আর তারপর যেমনই এখানে ইউনা আসে, তারা তাকে জিজ্ঞেস করতে শুরু করে যে আদেও তুমি এমন কি করে দিলে যার জন্য তুমি ওকে রাগিয়ে দিলে, মেনে নিতে হবে। প্রথম দিন এসে তুমি এখানে শনির দশা টাইপ কাজ করলে। এখন এখানে ইউনা কি বুঝেছিল যে তার চাকরি এখানে বিপদে আছে। আমরা ওই সময় এখানে দেখতে পাই লুকে যে নিজের গাড়িতে বসেছিল, আর সে অনবরত এখানে ওই কিসটা নিয়ে ওভারথিঙ্ক করছিল, কারণ তার এখানে কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশন আসেইনি ওই ফিজিক্যাল টাচের কারণে, কারণ সে জানে যে যদি অন্য কেউ হতো তো ওই রিয়াকশন অ্যালার্জিতে নিশ্চয়ই বদলে যেত। অন্যদিকে এখানে হয়ে যায় পরের দিন, যেখানে লু নিজের ক্যাবিনে আসে আর ইউনা এখানে তার ক্যাবিনে অপেক্ষা করছিল। লু আসতেই এখানে সে তাকে খুব মিষ্টি করে গ্রিট করে। ইনফ্যাক্ট আজ তো এখানে লুয়ের প্রশংসাও করে তাকে ভালো মেজাজে রাখার জন্য, কিন্তু এই জিনিসগুলোর এখানে লুয়ের ওপর কোনো প্রভাব পড়ে না। লু এখানে শুধু তাকে গুড মর্নিং বলে নিজের চেয়ারে বসে আর একবার নিজের পুরো ডেস্ক ওই ব্লুপ্রিন্ট থেকে আর নিজের সব ফাইল ওই ব্লুপ্রিন্ট দিয়ে চেক করে, এটা দেখার জন্য যে কোথাও এখানে কোনো ইনফেকশনের চান্স তো নেই। আর সবকিছু চেক করার পর এখানে ডকুমেন্টগুলো দেখে যে ডকুমেন্টসের প্রতিটা পেজে একটা হার্ট শেপের স্টিকি নোট লাগানো ছিল, যাতে ওটা মনে রাখতে পারে। তখনই এখানে ইউনা তাকে বলছিল যে আদেও সে এই এগ্রিমেন্টে কি করেছে আর কিভাবে করেছে। তখনই এখানে লুয়ের রাগ এসে যায়। সে তাকে বলে যে এটা তোমার কোনো কিন্ডারগার্টেনের বই নয়, যেখানে তুমি আজব শেপের আর ওই হার্ট শেপের স্টিকি নোটসগুলোকে আটকে যাচ্ছ। ফর্মাল স্টিকি নোটসও আসে, তুমি সেটার ব্যবহার করতে পারো। এখনই এই সব কাজ নাও, আর হ্যাঁ, এখন যাওয়ার আগে রিডু করে এসো, আর যদি না হতে পারে তো বলে দিও। এখানে আমার কোম্পানির দরজা সবসময় তোমার জন্য খোলা আছে। ইউনা বলে যে না না, দরজা খোলা থাকলেও আসা যাওয়া তো আমার থাকবেই, কিন্তু আমি কমপ্লেন করতে চাই না। এই কাজ নিশ্চয়ই আপনার পুরো হয়ে যাবে। যার পরে আমরা এখানে পরের দিনের দৃশ্য দেখতে পাই। সব মানুষ এখানে শুধু আর শুধু ইউনার ব্যাপারে কথা বলছিল যে বেচারি তো এখানে দুদিনও ঠিকঠাক টিকতে পারল না। বস এখানে মনে হয় তাকে কাল কিছু বেশিই বকে দিয়েছিল। এই সব কথা এখানে লু শুনে নেয়, যার পর সে নিজের ক্যাবিনে গিয়ে এখানে স্টাফ অর্থাৎ ওই ম্যানেজারকে কল করে ইউনার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। এখানে ওই ম্যানেজার ইউনাকে কল লাগায় আর বলে যে আদেও তুমি এখানে অফিসে কেন আসোনি? মিস্টার লু এখানে তোমাকে খুঁজতে চলেছেন। ইউনা তাকে জানায় যে মাফ করবেন, মিস্টার লু আমাকে বলেছিলেন যে যদি কাজ না হয় তো এসো না, এমন বলে এখানে সে শুয়ে পড়ে। যার পর এখানে স্টাফ গিয়ে সবকিছু এখানে লুকে জানাতে শুরু করে দেয়। লু বলতে শুরু করে যে আরে বাহ, এখন মনে হয় এই জিনিসের সমাধানও আমাকে এখানে তোমাকে দিতে হবে। যার পর লু বলে যে না না, নিজের ঘুম সম্পূর্ণ করার পর পরের দিন এখানে ইউনা কোম্পানিতে আসে আর ক্যাবিনে গিয়ে এখানে লুকে নিজের নতুন প্রজেক্ট অ্যাসাইন করছিল, যা দেখে এখানে তো লুয়ের আবার রাগ এসে যায়, কারণ প্রেজেন্টেশন ফরম্যাটিং কোনো জিনিস এখানে ঢঙের ছিল না, যে জিনিস এখানে ইউজুয়ালি সবাইকে অনেক আগে থেকে শেখানো হয়। তখন সে তাকে বলে যে এটাকে ফেরত নিয়ে যাও আর কাজ না হওয়া পর্যন্ত ফেরত এসো না। ইউনা এখানে সরি বলে ওই এগ্রিমেন্টটা নেয়, কিন্তু তার হাত এখানে লুয়ের হাতের সাথে টাচ হয়ে যায়, যে সময় এখানে লুয়ের কোনো কিছু ফিল হচ্ছিল না, অর্থাৎ কোনো অ্যালার্জিক রিয়াকশন ছিল না। আর তখন এখানে সে ইউনাকে আটকায় আর বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে আরো একটা সুযোগ দিতে চাই। এটা শুনে তো এখানে ইউনা খুশি হয়ে যায়, কিন্তু লু এখানে শেষ পর্যন্ত জানতে চায় যে প্রথমবার যখন হয়েছিল তো সে ওই জিনিসটাকে কোইন্সিডেন্স মানতে পারত, কিন্তু এখন সেকেন্ড টাইম সেম জিনিস হওয়া, যার মানে নিশ্চয়ই এখানে কিছু না কিছু কানেকশন তো আছেই। এই কিউরিওসিটির কারণে সে এখানে ইউনাকে আটকে রেখেছে, আর এখানে তাকে জানায় যে তোমার কাছে আরো একটা সুযোগ আছে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। অন্যদিকে এখানে পরের দিন হয়ে যায়, যেখানে সে নিজের একটা ইম্পর্টেন্ট বিজনেস মিটিং এ ছিল। তখন সেখানে ইউনা আসে আর ওদের সবাইকে এখানে ওদের ফেভারিট জিনিসগুলো দেয়, যে জিনিস দেখে এখানে অপোজিট কোম্পানির লোকেরাও শকড ছিল যে আদেও এখানে আপনার সেক্রেটারি আমাদের কত বেশি খেয়াল রাখে। ইউনা তো সেখান থেকে চলে যায়, কিন্তু পরে আবার তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন দূর থেকে বসে এখানে ইউনা ওদের বাই বলছিল। ইউনার এখানে এই জেস্টার দেখে, এই অ্যাকশন দেখে তারা খুব ইমপ্রেসড হয়ে গিয়েছিল যে সে কত কাইন্ড, হাম্বল, ব্রাইটফুল আর চার্মিং পারসন। যদি এমন মেয়ে ঘরে থাকে তো তাহলে ঘরে তো এখানে কোনো সমস্যা কখনো আসতেই পারে না। আমরা এখানে একটা স্টাফকে দেখতে পাই যে ইউনার ডেস্কে চলে আসে নিজের বাবলটি খুঁজতে খুঁজতে। অন্যদিকে এখানে ইউনা চলে যায় লুয়ের ক্যাবিনে, তাকে এখানে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য, যা একটা খুব ভালো আর হেলদি ফ্রুট অপশন ছিল, যা সে তো তার জন্য নিয়ে এসেছিল। আর এখানে সে একটা মেডিসিন দেখতে পায়, যে মেডিসিন দেখে এখানে সে মেডিসিনগুলোকে চিনতেই পারছিল না, কিন্তু সে ভাবে যে না না, এখানে বেশি সময় নষ্ট করা উচিত নয়, কারণ যেমনই সেখানে মিস্টার লু চলে আসবেন তাকে সেখান থেকে যেতেই হবে। আমরা এখানে বাকি স্টাফদের দেখতে পাই যারা এখানে ক্যাফেটেরিয়া এরিয়াতে কথা বলছিল, আর ওই সময় তারা লুয়ের ব্যাপারে আর ইউনার ব্যাপারে কথা বলছিল, কিন্তু এখানে ওই অন্য পার্সনের বক্তব্য ছিল যে না, দুজনে আলাদা আলাদাই ঠিক আছে। এমন পরিস্থিতিতে এখানে সবকিছু বিয়ের মতো জিনিস শুধুমাত্র একটা গুজব। কিন্তু অন্যদিকে ওই মেয়ের বক্তব্য ছিল যে এই বিয়ে তো নিশ্চয়ই
নিশ্চয়ই এখানে হয়ে থাকবে, আর সাথে সাথে ওদের ইনভিটেশনও দেওয়া হয়েছে, যার মানে তারা সেখানে নিশ্চয়ই যাবে। আর এতক্ষণে এখানে তারা ইউনার ব্যাপারে কথা বলা শুরু করে দেয়, যেসব কথা তো এখানে লুও বুঝে যায়। আর কথা অনুযায়ী তো ইউনা এখানে লুকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর এই ব্যাপারে এখানে লু অনবরত শুধু ভেবে যাচ্ছিল। এরপরে যখন এখানে রাত হয়, ওই সময় এখানে অনবরত লু ইউনার ব্যাপারে ভাবছিল যে আদেও কি সত্যি ইউনা তাকে পছন্দ করে, নাকি মানুষ শুধু গুজব ছড়াচ্ছে। আর এই ডিসকাশনটা করার জন্য সে নিজের ফ্রেন্ডকে কল করে, কিন্তু এখানে সে তাকে মিথ্যে বলে। সে তাকে বলে যে আসলে আমার একটা ফ্রেন্ড আছে, সে কিছুটা ডাউটে আছে, আর আমি তাকে কিছু সাজেস্ট করতে পারছি না, সেজন্য তুমি সাজেস্ট করো। আমি তোমাকে তার স্টোরিটা বলি। একটা মেয়ে আছে তার অফিসে, যে হয়তো তাকে পছন্দ করে। এখন ওই ফ্রেন্ড জানে না যে সে তাকে পছন্দ করে নাকি করে না, কিন্তু অফিসের সব মানুষের ব্যাপারে কথা বলে যে সে তার বসকে নিশ্চয়ই পছন্দ করে। এটা শোনার পর এখানে সে তাকে বলতে শুরু করে যে দেখো, এমন সব কথা সাধারণত সত্যি হয় বসের তুলনায়, তো অফকোর্স ওই মেয়ে তাকে পছন্দ করে থাকবে। মনে হয় এই কথাটা এখানে তোমার। এটা শুনতেই সঙ্গে সঙ্গে এখানে সে ওই কলটা কাট করে দেয়। নেক্সট এখানে ইউনা থাকে অফিসে, যেখানে সে লোকেদের নিজেদের মধ্যে কথা বলতে শোনে যে যদি তুমি এখানে অফিসে দেরিতেও আসো, ওই জিনিসের জন্য এখানে এরা স্যালারি থেকে কাট অফ করে নেয়। ইউনা এত সব নিয়মকানুন শুনে খুব রাগে এসে যায়, আর সে তো এখনো পর্যন্ত এখানে ওই ফাইলটা পড়েনি যা 300 পেজের ছিল। তখনই এখানে সে রাগে থাকে, যেখানে লু চলে আসে আর জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। ইউনা এখানে বাহানা মেরে দেয়। ওই সময় এখানে ওদের মিটিং শুরু হয়ে যায়, আর ইউনা অনবরত শুধু বাড়ি যাওয়ার ব্যাপারে ভাবছিল, কারণ সে অলরেডি এত সব মিস্টেক করে ফেলেছে। আর এখন তার ভয় লাগতে শুরু করে দিয়েছে যে কোথাও এখানে তার চাকরি তার হাত থেকে চলে না যায়। আর এদিক থেকে এখানে এতক্ষণের মধ্যেই সে সেখান থেকে মিটিং শেষ হতেই পালিয়ে যায়, কারণ সে নিজের চাকরি সেভ করতে চায়। রাত হওয়ার পর আরাম শেষে এখানে স্ন্যাক্স খেতে খেতে রিলস স্ক্রল করছিল যে এতক্ষণে এখানে তার বসের কল চলে আসে যে ক্লাব থেকে তাকে পিক করার জন্য বলেছিল। আর এটা শুনতেই এখানে সে তাকে বারণ করে, কিন্তু ততক্ষণ তো এখানে লু কল কাট করে দিয়েছিল। ইউনা ভাবে যে অফিস তো খতম হয়ে গেল, কিন্তু অফিসের ডিউটিজ এখনো পর্যন্ত খতম হয়নি। সে চলে যায় এখানে তাকে পিক করার জন্য, যেখানে সে মাতাল অবস্থায় ছিল। ড্রাইভার এখানে অ্যাড্রেস চায় তো বটেই, কিন্তু লু অ্যাড্রেস বলার জন্য রেডি ছিলই না, যে কারণে এখানে ইউনাকে লুকে নিজেরই বাড়িতে নিয়ে আসতে হয়। যখন সে তাকে বাড়ি নিয়ে আসে, তখন সে তাকে যেমন তেমনি করে নিয়ে আসে, কারণ লু এর বডি এতটাই হেভি ছিল। আর ওই চক্করে এখানে যখন সে যেতে যাচ্ছিল, তখন লু তাকে নিজের দিকে টেনে নেয়, আর ওদের মধ্যে এখানে আরো একবার কিস হয়ে যায়, যেখানে ইউনা নিজেকে তার থেকে দূরে সরিয়ে দেয়, কারণ সে জানে যদি লু জানতে পারে যে ওরা আবার অ্যাক্সিডেন্টাল কিস করেছে, তো এবার চাকরি তো তার যাবেই। পরের দিন যখন এখানে তারা অফিসে যায়, ওই সময় সবাইকে জানাছিল যে বেচারিকে অফিস খতম হওয়ার পরেও কাজ করতে হচ্ছে। ইউনার তারপর এতক্ষণে এখানে ওই অ্যাক্সিডেন্টাল কিস মনে পড়ে যায়। ওই সময় এখানে ম্যানেজার আসে, আর এসে এখানে ইউনাকে কনগ্রাচুলেট করছিল, কারণ মিস্টার লু ইউনাকে কাল রাতের জন্য এখানে স্পেশাল থ্যাঙ্কস বলতে চান, যার জন্য এখানে সে ইউনাকে ডিনারে নিয়ে যেতে চান। যে বিপজ্জনক ডিনারে তো ইউনা একেবারেই যেতে চাইছিল না, কিন্তু তাও তাকে শেষ পর্যন্ত যেতেই হয়। যার পরে এখানে যখন তারা ডিনারের জন্য যায়, তখন ইউনা গডের কাছে শুধু এটাই প্রে করছিল যে কোথাও এখানে তাকে সত্যি ফায়ার না করে দেওয়া হয়। কিন্তু এদিক থেকে এখানে লুয়ের মনে হচ্ছিল ইউনার তাকানো দেখে যে সে আমাকে কত লাভ করে, কিন্তু এই সব কিছু শুধু আর শুধু এখানে তার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ওই সময় এখানে লু তাকে বলতে যাচ্ছিল যে আদেও সে আজকের এই ডিনার কেন প্ল্যান করেছে, কিন্তু এর আগে যে সে কিছু বলে, ইউনা এখানে টপিকটাই কমপ্লিটলি বদলে দেয়। লুয়ের মনে হচ্ছিল যে আরে বাহ, এ তো খুব শাই টাইপের পার্সন, আমার তো খুব কারেজিয়াস লাগছিল। এতক্ষণে এখানে সে আবার কিছু বলতে যাচ্ছিল, ইউনা তাকে বলতে দেয় না। সে বলে যে না না, এক কাজ করি, অনেক রাত হয়ে গেছে, এখন আমাকে এমনিও এখান থেকে যাওয়া উচিত। লু ভাবছিল যে সবকিছু বুঝে যাচ্ছি আমি, বেচারি কত শাই ফিল করছে, তার সাহসই হচ্ছে না আমার সামনে কনফেশন করার বা ওই কথা শোনার। এতক্ষণে এখানে লু আবার কিছু বলতে যাচ্ছিল যে ঠিক তখনই ইউনা সঙ্গে সঙ্গে রেজিগনেশনের কথা বলে দেয়। এটা শুনে এখানে লু হাসতে শুরু করে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে ইউনা এখানে রেজিগনেশনকে অ্যাজ আ এক্সকিউজ ইউজ করছে, যাতে এখানে সে লু এর অ্যাটেনশন গেইন করতে পারে। ইউনা ভাবে যে পাগল নাকি, আমাকে দেখে হাসছে কেন। আর ওই সময় এখানে লু ইউনাকে বলে যে ঠিক আছে, তুমি চাও তো রিজাইন করে দাও, তোমার কি এখানে চাকরি পছন্দ নয়, ওখানকার এমপ্লয়িজরা কি তোমাকে জ্বালাতন করছে। ইউনা এই সব জিনিস ডিনাই করে দেয়। লু বলে যে এমন কিছু নেই তো, যার মানে এখানে হয়তো তোমার বসকেই পছন্দ হবে না। ইউনা হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে না বলে দেয়, এ বলে যে না না, আপনি তো একদম প্রপারলি পারফেক্টলি ফাইন বস, আসলে আপনার থেকে আমার কি এখানে প্রবলেম হতে পারে। কিন্তু এখানে সে একবারও কনভিন্স করে না, আর এই জিনিসটা লুয়ের ভালো লাগে না। তো সে বলে যে ঠিক আছে, যে কোনো রিজনই হোক, কাল সকালে এসে এখানে রেজিগনেশন ডেস্কে রেখে চলে যেও। এতটুকু বলে সেখান থেকে সে চলে যায়। ইউনা ভাবে যে এর মুডের বারবার হয়ে কি যায়। নেক্সট মর্নিং তো সে খুশি খুশিতে এসে নিজের রেজিগনেশন লেটার সাবমিট করে, আর লুকে থ্যাংক ইউ বলে এখন পর্যন্ত তার খেয়াল রাখার জন্য। কিন্তু লু এখানে তার ওই এনভেলপটা নিতেই ডাস্টবিনে ফেলে দেয়। ইউনার মনে হচ্ছিল যে হয়তো সে তাকে দূর হয়ে যাওয়ার জন্য বলছে, তাই সে গুড বাই বলে যেতে শুরু করে।
কিন্তু লু তাকে আটকায় আর জানায় যে তার রেজিগনেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর এই জিনিসের চেঁচানোর ইউনার আওয়াজ তো বাইরে সব এমপ্লয়িজ পর্যন্ত যায়। ইউনা এখানে রিজন জিজ্ঞেস করতে শুরু করে আর লু তাকে এখানে নিজের কোম্পানির নিয়মকানুন শোনাতে থাকে, যার মানে ইউনা এই চাকরি এখানে ততক্ষণ ছাড়তে পারবে না যতক্ষণ তার কাজ সব কমপ্লিট না হয়ে যায়। আর কাজ তো নেভার এন্ডিং প্রসেস, যেখানে তাকে কাজ করার সাথে সাথে ওই পার্সনকে খুঁজতে হবে যে তার বদলে সেখানে আসতে পারে। ইউনা বলে যে এটা কেমন অদ্ভুত নিয়ম। তখন লু তাকে বলে যে দেখো, যে নিয়ম আছে তা নিয়মই। তোমার কেন মনে হয় ওই ম্যানেজার তোমাকে হায়ার কেন করেছিল? আগে সে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, আর এমনিও যদি তাকে ওই পজিশন থেকে সরে অন্য কোনো পজিশনে যেতে হয় তো তাহলে অফকোর্স তাকে অন্য কাউকে রিপ্লেস করতে হবে। সে নিয়মকে ফলো করেছে, তুমিও নিয়মকে ফলো করে নাও। সে পরে বেচারি নিজের ডেস্কে বসে পড়ে আর ভাবতে লাগে যে হেভেন তুমি কবে আমাকে এখানে ওপরে রাখবে। অফিস আমার জন্য হেল হয়ে দাঁড়িয়েছে। লোকেদের এখানে বিলিভ হচ্ছিল না যে ইউনা সত্যি রিজাইন করতে এসেছিল, আর এখন সে এখানে রিজন নিয়ে কিউরিয়াস হয়ে যায়। আর এখানে তো সে রাতেও রিজন ভাবছিল। তারপর তার মনে হয় যে হয়তো এখানে ইউনার মনে হচ্ছে যে তার স্যালারি এতটা কম আর কাজ এত বেশি, তাই এখানে সে সলিউশন বের করে দেয়। নেক্সট মর্নিং ম্যানেজার নিজের মনিটর স্ক্রিন দেখে অবাক হয়ে যায় আর গিয়ে এখানে ইউনাকে তার গুড নিউজ দিতে থাকে, যা ইউনার জন্য আসলে ব্যাড নিউজ ছিল। সে ইউনাকে জানাচ্ছিল যে ইউনার প্রমোশন হয়ে গেছে, সে এখন এখানে নর্মাল অ্যাসিস্ট্যান্ট থেকে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, যার মানে তার স্যালারিতেও ইনক্রিমেন্ট হয়ে গেছে। সব মানুষ এখানে ইউনার জন্য খুশি হয়, কিন্তু ইউনা, কারণ তার মনে হচ্ছিল যে কোনো প্রমোশন আমার কাজই এখন এখানে ডবল হতে চলেছে, মনে হয় আমাকে এখানে তার ঘরের হাউসমেইডের জন্য অ্যানালি অ্যাপ্লাই করে দেওয়া উচিত। যার পরে এখানে সব এমপ্লয়িজ ইউনাকে কনগ্র্যাচুলেট করছিল আর জবরদস্তি এখানে ইউনাকে থ্যাংক ইউ বলতে হচ্ছিল, তাও আবার হাসি মুখে। লু লুকিয়ে এখানে চেক করে, যেখানে সে ইউনাকে হাসতে দেখে আর ভাবে যে দেখলে তার তো শুধু এখানে হায়ার পজিশন দরকার ছিল, এখন সে কত খুশি হয়ে গেছে। তারপর সে তাকে এখানে নিজের কেবিনে ডাকে, একটা ফাইল দেয়, রিভিউ করে 1 ঘন্টার মধ্যে সাবমিট করার জন্য বলে। শেলফের 3rd ব্লকে যে ধুলো আছে তা পরিষ্কার করার জন্য বলে, তার প্ল্যান্টে জল দিয়ে শিফট করার জন্যও বলে। মনে মনে ইউনা বলে যে হ্যাঁ, গরম এসে গেছে না স্নান করানোর জন্য। আর এখানে তার মনে হচ্ছিল যে যেমনটা আমি ভেবেছিলাম তেমনটাই হয়েছে। অন্যদিকে এখানে সে ওই সব কাজ করার পর কমপ্লিটলি নিজের ট্রাই করে তাকে অ্যাভয়েড করার, কিন্তু এখানে তো লু তাকে লিফটে যাওয়ার সময় ধরে ফেলে। লু বলে যে দেখো, আই নো যে তুমি আমাকে এখানে পছন্দ করো। এটা শোনার পর তো এখানে ইউনার মাথা কমপ্লিটলি ব্লাস্ট হয়ে যায়। সে সবকিছু একসাথে বলে ফেলে। সে তাকে বলে যে দেখো, প্রথম কথা, যখনই আমি এখানে চাকরির জন্য আসি প্রতিবার আমার মনে হয় যে আজ আমি ফায়ার হয়ে যাব, আজ আমি ফায়ার হয়ে যাব। এই রোজ রোজের ফিলিংস আসে, আর তুমি কাজ তো এমন করাও যেন আমি তোমার এখানে পার্সোনাল চাকর হয়ে আছি। ধুলো আছে তো সেটার আমি কি করব? ওটা কাজ এখানে ক্লিনিং স্টাফের, কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নয়। এতটুকু বলতে বলতে সে তাকে এটাও বলে যে এই লাইফে তো কি আমি এখানে তোমার মতো কোনো পুরুষকে পছন্দ একদমই করতে পারবো না। আর তোমার কফি 38 ডিগ্রি সেলসিয়াসে, কিছু জানা আছে যে ডিগ্রি সেলসিয়াস মেলাতে কত বেশি সময় লেগে যায়? আর এমন বলতে বলতে এখানে সে তাকে অনেক শুনিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়, যেখানে লু ভাবে যে আদেও কি সে আমাকে পছন্দ করে না। আর রাত হতো যে আরামসে নিজের স্ন্যাক্স এনজয় করছিল, কারণ সে জানতো যে এখন তো তাকে ফায়ার হতেই হবে, তো তাহলে কেন কাজ করব, শেষ দিন এনজয় করে যাব। এতক্ষণে এখানে লু চলে আসে। ইউনাও প্রিপেয়ার ছিল, কিন্তু লু তাকে এখানে নেক্সট মর্নিং মিটিং এর ব্যাপারে জানাচ্ছিল, যা শুনে এখানে ইউনা বলে যে না, আমি রিজাইন করছি। লু বলে যে দেখো, যতটা বলা হয়েছে শুধু ততটা প্রিপেয়ার করো, এমন বলে সে চলে যায়। আর ইউনা শুধু চেঁচাতে থেকে যায় রেজিগনেশন নিয়ে। অন্যদিকে এখানে সে নিজের সব স্টোরি নিজের ফ্রেন্ডকে শোনাচ্ছিল, যেখানে তার ফ্রেন্ড জোর জোর হাসছিল তার এই সিচুয়েশনে। তখনই এখানে লু ঠিক করে নেয় যে 1 মাসের মধ্যে আমি এখানে ইউনাকে নিজের প্রেমে নিশ্চয়ই ফেলবো, তাও এখানে যাই কেন না হয়ে যাক। যার পর এখানে শুরু হয়ে যায় তার এই মিশন। নেক্সট মর্নিং আসতেই এখানে সে সবচেয়ে আগে 1 গাদা পারফিউম লাগায়, কারণ সে জানে যে যদি কোনো ওম্যানকে অ্যাট্রাক্ট করতে হয় তো ওম্যান এখানে ভালো পারফিউমের সুবাসে খুব অ্যাট্রাক্টেড হয়ে যায়। ইউনা যেমনই আসে সে হাসতে শুরু করে দেয়। সে বলে যে আদেও এত বাজে পারফিউমকে লাগাতে পারে? কোনো এমপ্লয়ি এখানে নিজের মুখ খুলছিল না। আর এখানে লু সব দোষ এয়ার ফ্রেশনারের ওপর দিয়ে দেয় আর সেখান থেকে চুপচাপ নিজের ক্যাবিনে চলে যায়। অন্যদিকে এখানে সে তাকে গিফট দেয়, যা এমপ্লয়ি বেনিফিটস গিফট ছিল, আর ওটা এখানে খুব দামি পার্লের নেকলেস ছিল। ইউনা বলে যে আপনি পক্কা শিওর যে এই গিফট এমন আপনি এখানে সব এমপ্লয়িজকে দেন? লু বলে যে একদম ঠিক বলেছ, সবাই পায়। আর ইউনার মনে হচ্ছিল যে মনে হয় এই পার্টি, এই ইভেন্ট, এই অফিস আর এই মিটিং কিছু বেশি ইম্পর্টেন্ট, আর এটা আমার শেষ মিটিং হতে পারে, তাই এত দামি গিফট আমাকে দেওয়া হয়েছে। না জানি আমি এখানে আজকের পর বেঁচেও থাকবো নাকি থাকবো না। এমন বলতে বলতে তো সে নিজের এন্টায়ার ফ্যামিলি আর পূর্বপুরুষদের মনে করে নেয়। এরপরে এখানে সে রাতে নিজের রিসার্চ শুরু করে দেয়, আর সে বুঝে যায় যে লু এখানে হয়তো ফিউচারে গিয়ে আমার কোনো না কোনো ফায়দা নিশ্চয়ই তোলার চেষ্টা করছে। এই সব কিছু আমি তার হাবভাব দেখে বুঝতে পারছি। নেক্সট মর্নিং এখানে সে ওঠে, চলে যায় সোজা ম্যানেজারের কাছেও। বলে যে আমি এখানে একটা টয়লেট ক্লিন করে নেব এই অফিসের, কিন্তু আমি এই ডিপার্টমেন্টে আর ওয়ার্ক করতে পারবো না। ম্যানেজার এখানে তাকে মনে করিয়ে দেয় যে দেখুন, আপনাকে তো আমাদের কোম্পানির নিয়মকানুন তো জানা থাকবে। ইউনা বলে যে
যে ঠিক আছে, তুমি নিয়ম কানুনকে ফলো করতে থাকো, আর হ্যাঁ, HR ডিপার্টমেন্টের বাইরে চলে এসো। আমি সেখানে নিজের গলায় ফাঁসি লাগিয়ে নেব, আর যদি তুমি না যেতে দাও তো আমি এখান থেকে উঠে একদম যাব না। তো তারপরে এখানে ম্যানেজারকে লুকে কল করতে হয়। লুকে এখানে কমপ্লিট কথা জানায় যে ইউনা মার্কেটিং টিমে শিফট হতে চায়, আর সে বলেছে যে যদি তাকে ওই ডিপার্টমেন্টে শিফট না করা হয় তো সে HR ডিপার্টমেন্টের সামনে ফাঁসি লাগিয়ে নেবে। লু এটা শুনে এখানে নর্মালি তাকে হ্যাঁ বলে দেয়। ম্যানেজারও অবাক ছিল যে এত তাড়াতাড়ি তার বস মেনেও গেল, তার নিয়ম কানুন মনেই এলো না, আর সে তো লু ভেবে বসে আছে যে এখন এতে কি হয়ে গেল। ইউনা তো এখানে খুশি খুশি সব লোককে গুড বাই বলছিল যে ততক্ষণে সেখানে ইউনার যাওয়ার পর সেখানে একগাদা অ্যাসিস্ট্যান্ট আসেও। কিন্তু এখানে লু খুব ভালো করে জানে যে সবাই কতটা বেশি মিস্টেক করে। এখন লু এর অ্যাকর্ডিং 1%-এর মিস্টেকও 100%-এর মিস্টেক সমান হয়। অন্যদিকে এখানে ইউনা যায় নতুন ডিপার্টমেন্টে, যেখানে সে এক্সাইটিংলি সবাইকে হাই বলে। কিন্তু এখানে সবাই নিজের মাথা শুধু কম্পিউটারের ভেতরেই গুঁজে রেখেছিল, তারা এখানে ইউনার ওপর সামান্যতম ধ্যান দিচ্ছিল না। অন্যদিকে এখানে থাকে লু, যে এখানে মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজারকে ডাকে আর ইউনার ট্রান্সফার লেটার্স তাকে দিয়ে দেয়। এখন এখানে তো ওই ম্যানেজার বুঝে গিয়েছিল যে ইউনাকে এখান থেকে ওখানে পাঠানো হয়েছে ইউনার ফরমাইশে, যার মানে বসের এখানে ইউনার ওপর খুব রাগ থাকবে। আর ইউনার থেকে আমি যদি এখানে বদলা নিই তো বস খুব খুশি হবেন। ইউনাকে পেতেই এখানে সে তাকে খুব মিষ্টি করে গ্রিট করে আর তাকে একসাথে একগাদা কাজ দিয়ে দেয় আর করার জন্য বলে দেয়। ইনফ্যাক্ট কাজ করার সাথে সাথে এখানে তো সে তাকে ওয়াশরুম ক্লিন করার জন্যও বলে। ইউনা বলে যে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে আমার ওটা কাজ তো নয়, আর ম্যানেজার তার ব্রেন ওয়াশ করা শুরু করে দেয়। যার পর এখানে ম্যানেজার চলে আসে লুয়ের কাছে তাকে খুশির খবর দেওয়ার জন্য যে সে এখানে ইউনাকে পারফেক্টলি জ্বালাতন করছে। এই সব কথা জানানোর পর এখানে লুয়ের রাগ আসতে শুরু করে। তার এখানে অ্যানইউজুয়াল ফিল হচ্ছিল, কিন্তু তারপর তার রিয়েলাইজ হয় যে সে কেন রেগে যাচ্ছে। আসলে ইউনার জন্য এখানে সে কেন এত চিন্তা করছে। এখন শুধু এতটুকুই নয়, অনেক কাজ হওয়ার পর এখানে সে তাকে আরো কাজ দিতে শুরু করে। ইউনা বলে যে কিন্তু আপনি রিপোর্ট বানানোর জন্য তো আমাকে প্রথমে বলেছিলেন, এই যে টাস্কটা ওটা এই রিপোর্ট থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, যা আমি এখানে কিছু 2-3 দিন পর করতে পারি। একবার এই কাজ শেষ হয়ে যাক তো। তখন সে তাকে বলে যে না না, তুমি কি এখানে গার্ডেনে ঘুরতে এসেছো? যদি এই কাজ না করতে পারো তো তাহলে ওই ডিপার্টমেন্টেই ফেরত চলে যাও। যদি এই ডিপার্টমেন্টে থাকতে হয় তো এতটুকু কাজ তো করতে হবে, আর তুমি এখন থেকেই হাঁপিয়ে গেলে তো আগে গিয়ে কি করবে? তুমি দেখোনি যখন তুমি এখানে ফার্স্ট এলে সবাই এখানে নিজের কাজে লেগেছিল। লোকেদের তো এখানে আশেপাশে দেখারও সময় নেই, তারা তো এটাও জানে না যে আশেপাশে কে চলে যাচ্ছে। এখন ইউনা ভাবে যে এই ডিপার্টমেন্টেও সে খুব বড় বিপদে এসে পড়েছে। অন্যদিকে থাকে লু, যে এখানে কফি খাওয়ার সময় ইউনার ব্যাপারে ভাবছিল। সে ভাবে যে হয়তো এখানে তার ইউনার ওয়ার্কলোড কিছুটা কম করিয়ে দেওয়া উচিত, কিন্তু তারপর যেমনই সে এখানে ওই টেলিফোনটা তোলে সে ভাবে যে আমি কেন এসে এখানে তার কাজ কম করব? অলরেডি আমি এখানে তাকে কম কাজ করাচ্ছিলাম। এখন যদি এখানে সমস্যা বাড়ে তখন সে বুঝবে যে রিয়েল ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি হয়। এখন এখানে মার্কেটিং ডিপার্টমেন্টে সে চলে যায় অন্য বিল্ডিং এ, যেখানে আসলে লু থাকে। আর ওই সময়ে তার টাস্ক ছিল লুয়ের সাথে ওই রিপোর্টসগুলোকে ফাইল আপ করা। এখানে রিসেপশনিস্ট তাকে আটকে নেয়, কারণ এখানে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ইউনা যেতে পারবে না, যতই তার কাজ কেন না হোক। ওইসব কাজ ম্যানেজার পার্সোনালি এসে করতে পারেন, তাদের এখানে পারমিশন আছে না যে এখানে নর্মাল এমপ্লয়িজদের। ইউনা খুব রিকোয়েস্টও করে, কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনার জন্য বলে দেয়। ইউনা ভাবতে লেগে যায় যে আসলে এখন এখানে সে কি করতে পারে। রিটার্ন অফিসে তো যেতে পারে না। তারপর সে এখানে কাউকে কল করার চেষ্টা করে, যেখানে ফোন আনরিচেবল বলছিল। লু নিচে বসে এই সব কিছু এখানে নোটিস করে, আর তার এখানে ইউনার জন্য সবকিছু এমন হতে দেখে ভালো লাগছিল না। তো ওই সময় এখানে সে নিজের অ্যাসিস্ট্যান্টকে কল লাগায় আর সব ইনস্ট্রাকশনস দিয়ে দেয়। তার ইনস্ট্রাকশন দিতেই অর্ধেকের বেশি এমপ্লয়িজ নিচে নেমে আসে। যা কিছু ইউনার রিকোয়ারমেন্টস আছে ওই সব জিনিসগুলোকে নিয়ে ইউনা এখানে ভাবে যে সবাই এখানে নিজের কাজ নিয়ে কত অ্যাম্বিশিয়াস, আর তারা নিজের সব ফাইলস নিয়ে যেতে শুরু করে দেয়। কিন্তু ওই সময়ে এখানে প্রবল বৃষ্টি হচ্ছিল, আর আমাদের এখানে দেখতে পাই লুকে যে নিজের গাড়িতে এখানে তার অপেক্ষা করছিল। এখন লুয়ের জানা ছিল যে ইউনা তার হেল্প তো নেবে না, কিন্তু লু অলরেডি প্রিপেয়ার্ড ছিল। এখানে সে আমব্রেলা আর একটা পার্সে কিছু টাকা ফেলে এখানে একটা আননোন পার্সনকে দিয়ে দেয়, আর সে ওই পার্সনকে এই কাজ করার জন্য টাকা দেয়। ওই পার্সন গিয়ে ইউনাকে এই জিনিস ধরায় আর সেখান থেকে চলে যায়। ইউনার মনে হচ্ছিল যে গড তারই সাইডে আছেন, যে কেউ সিক্রেটলি সাহায্য করছে। তারপর সে যেমনই এখানে নিজের অফিসে যায়, সে সবচেয়ে আগে ক্যাফেটেরিয়াতে যায় গরম জল খাওয়ার জন্য, কিন্তু সেখানে জিঞ্জার, হানি, লেমন টি সবকিছু রাখা ছিল। ইউনা ভাবে যে ক্যাফেটেরিয়াকে কি হয়ে গেল, এখানে তো আগে ঢঙের কফিও মিলতো না। কিন্তু আমরা এখানে দেখতে পাই লুকে যে এই সব জিনিসের অ্যারেঞ্জমেন্ট নিজে থেকে করেছিল, আর এখানে সে ইউনাকে খুশি দেখে খুশি ছিল। তারপরে ইউনা যেমন তেমনে করে তো আসে, আর এই ম্যানেজার তাকে এখানে আরো একটা কাজ দিয়ে দেয়। ইউনা বলে যে তুমি কি আমাকে নিজের সারা বছরের কাজ একদিনেই করার জন্য দিচ্ছ? ম্যানেজার বলে যে মনে হয় তুমি আমার কথা ভুলে যাচ্ছ। ইউনা বলে যে না না, একটু বলুন আমাকে কি করতে হবে। তারপর এখানে সে তাকে সব ইনস্ট্রাকশনস দিতে শুরু করে। ইউনা কাজ করা শুরু করে, আর এতক্ষণে এখানে রাত হয়ে যায়, কিন্তু সে থামে একদমই না। কিন্তু ফাইনালি এখানে মিডনাইটে কাজ করতে করতে তার চোখ নিশ্চয়ই লেগে যায়। লু এসে এখানে তাকে নোটিস করে। এখন সে ভাবছিল যে আসলে সে ইউনাকে জাগাবে কিভাবে। সে
তাকে টাচ একদমই করে না, কারণ তার টাচ থেকে অ্যালার্জি তো ছিল। এতক্ষণে এখানে সে ডকুমেন্টটাকে নিজেই দেখতে শুরু করে আর নিজেই দেখে সব চেঞ্জেস করতে শুরু করে দেয়। যেমনই এখানে ইউনা মর্নিং এ ওঠে, সে ভাবে যে আসলে কতদিন কেটে গেছে, নাকি কত ঘন্টা কেটে গেছে যে এত তাড়াতাড়ি এখানে সকাল হয়ে গেল। এখানে সে ডেস্কটা নোটিস করে, ডেস্ক তো এন্টায়ারলি ক্লিন ছিল। তারপর সে ফাইলটা নোটিস করে আর ভাবে যে এই সব কিছু আমি কবে করলাম। তার মনে হতে থাকে যে হয়তো সে এত ঘুমেছিল যে তার কিছুই মনে নেই, কিন্তু সে ভাবে যে ছাড়ো ছাড়ো কাজ হয়ে গেছে, এটাই খুব বড় কথা। যখন এখানে ম্যানেজার আসে তখন সে তাকে ফাইল দেখাতে শুরু করে আর এখানে প্রপার ডকুমেন্টস নিয়ে ম্যানেজার তাকে মিটিং এর জন্য যাওয়ার জন্য বলে দেয়। যার পরে এই ডকুমেন্টসগুলোকে নিয়ে ম্যানেজার চলে যায় লুয়ের কাছে। লু এখানে এই কাজে খুব খুশি ছিল, কারণ এই কাজ লুয়েরই তো ছিল। আর ওই ম্যানেজার তাকে ওই মিটিং এর ব্যাপারে জানাচ্ছিল যে মিটিংয়ে এখানে সে একা ইউনাকে পাঠিয়েছে। এটা শুনতেই লু সেখান থেকে দৌড়ে চলে যায়। যার পরে আমরা এখানে দেখতে পাই ইউনাকে যে ওই মিটিং খুব আরামসে করছিল। ওই পার্স এতক্ষণে এখানে সে তাকে ড্রিঙ্ক করার জন্য বলে। ইউনা ড্রিঙ্ক করতে বারণ করে দেয় আর বলতেও থাকে, এ বলে যে মাফ করবেন, আমাদের নিয়মকানুন অনুযায়ী ওয়ার্কিং আওয়ার্সে আমরা এখানে ড্রিঙ্ক করতে পারি না। রাত হতো তো আমি নিশ্চয়ই ড্রিঙ্ক করে নিতাম, কিন্তু এখানে ওই কোকের ভেতরেও কিছু মেশানো ছিল। যার পরে এখানে ইউনাকে ডিজি ফিল হতে শুরু করে দেয়। আর ওই সময় এখানে চলে আসে লু তার সাহায্য করার জন্য, যেখানে সে ওই পার্সনকে খুব মারে। ওই পার্সন এখানে লুকে ওয়ার্নিং দেয় যে দেখো, যদি তোমার এই ক্ষমতাই হয় তো আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে আগের কর্পোরেশন আমি তোমার সাথে করব না। লুও তাকে বলে দেয় যে তোমার কর্পোরেশন করার বা না করার থেকে আমার কোম্পানিতে 1%-এরও ফারাক আসার নয়, কিন্তু হ্যাঁ, তোমার কোম্পানিতে নিশ্চয়ই আসবে। এমন বলে সেখান থেকে সে চলে যায়। আর লড়াই করার সময় তো এখানে তার নিজেরও লেগে যায়। যার পরে এখানে সে তাকে নিজের গাড়িতে বসিয়ে দেয়। ইউনা ওঠে আর লুকে এখানে হ্যান্ডসাম ম্যান বলা শুরু করে দেয় আর তাকে নিজের কাছে টেনে নেয়। লু এখানে ইউনাকে নিজের থেকে দূরে করছিল, কিন্তু ইউনা তাকে বারবার নিজের ক্লোজ করে যাচ্ছিল। ইনফ্যাক্ট এখানে তো সে তাকে কিসও করে দেয়। তারপর আমরা এখানে দেখতে পাই ঘরের দৃশ্য, যেখানে কিছু সময় পর ইউনা ওঠে আর তার কিছু মনেই ছিল না, কিন্তু তারপর এখানে লু তাকে ধীরে ধীরে সবকিছু মনে করার জন্য বলে। যার পর এখানে তার ওই গাড়ির কথা মনে আসছিল যে সে ওই গাড়িতে বসে না জানি এখানে কত কিছু বলে দিয়েছে, কিন্তু এখন সে বুঝতে পারে না যে আসলে কোনো মুখে এখানে লুকে জিজ্ঞেস করবে যে ওই জিনিসগুলো হয়েছিল নাকি হয়নি। লু তাকে বলতে লাগে কিছু মনে পড়লো নাকি আমি মনে করাবো। ইউনা বলে যে একটু একটু মনে তো পড়ছে, কিন্তু আমার মাথা, হ্যাঁ আমার মাথা খুব ব্যথা করছে, তাই আমি কিছু বেশি ভাবতে চাই না। লু বলে কোনো ব্যাপার না, আমি ডক্টরকে ডেকে দিচ্ছি। এখানে সে ডক্টরকে ডাকে আর ইউনাকে নিজের সিচুয়েশন এক্সপ্লেইন করার জন্য বলে। ইউনাও এখানে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিল, কারণ সে এখানে ওই গাড়ির টপিকটা তুলতে চাইছিল না। লু এখানে তাকে বলতে শুরু করে যে ভুলো না, কাল আমার অফিসে চলে এসো। আর ইউনার তারপর আরও একটা কথা মনে পড়ে, যেখানে সে লুকে প্রমিস করেছিল যে এখন থেকে এখানে সে তার অ্যাসিস্ট্যান্টও হয়ে আসবে। যার পরে এখন তো এখানে ইউনাকে তার জন্য কাজ করতেই হবে। আর লুও কিছু কম হয় না, সে জানল যে এখানে ইউনাকে জ্বালাতন করে। ইউনা যেমনই অফিসে আসে সে তাকে কাজের নাম করে অফিসে ডাকে আর অনবরত তার হাত থেকে তাকে ক্রেপস খাওয়ানোর জন্য বলে। শুধু এতটুকুই নয়, যেমনই সে শান্তিতে বসে তাকে কিছু সময় পর এখানে সে আবার কল করে কাজের জন্য ডাকতে শুরু করে দেয়। ইউনা বলে যে দেখুন বস, এই যে মার্কারটা ওটা আপনার ড্রয়ারের রাইট সাইডে রাখা ছিল, এখন আপনি একটু তো নড়াচড়া করতে পারেন না আর এটা খুঁজতে পারেন। এই জিনিসের জন্য আমাকে এখানে অন্য ডিপার্টমেন্ট থেকে এত দূর ডাকার কি দরকার? লু বলে যে মনে হয় আমার নতুন প্লাস পুরনো অ্যাসিস্ট্যান্টের রাগ হচ্ছে, কারণ আমি এখানে তাকে কাজ যে করিয়ে যাচ্ছি। ইউনা বলে যে না না, রাগ একদমই হচ্ছে না, আমি তো শুধু এখানে আপনার টাইম বাঁচাতে চাইছি। এখন আপনি ভাবুন যদি আপনাকে এখানে মার্কার মিলতো তো কি আমার আসা পর্যন্ত এখানে আপনাকে ওয়েট করতে হতো? তখন সে তাকে বলে যে দেখো, আমার কাছে খুব ভালো সলিউশন আছে, ওই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে চলে এসো, তোমার টাইম খুব বাঁচবে। আর ইউনা বুঝে যায় যে এ আমার বস, আমি একে বোঝাতে পারবো না। আর ফাইনালি এখানে সে এই ডিপার্টমেন্টে শিফটই হয়ে যায়। সব মানুষ এখানে ইউনাকে দেখে খুব খুশি থাকে আর ইউনাকেও এখানে রিয়ালাইজ হয় যে এখানকার এনভায়রনমেন্ট কতটা বেশি সফট, কাম অ্যান্ড হ্যাপি। সব মানুষ একে অপরের সাথে কথাও বলে, টাইম এনজয়ও করে আর গসিপও করে। আর ওই মার্কেটিং ডিপার্টমেন্টের সবাই নিজের মাথা এখানে কম্পিউটারের দিকেই শুধু দেখতে থাকে আর সামান্যতম কথাও বলে না। তারা জানেও না যে তাদের আশেপাশে কোনো পার্সন বসে আছে। তারপর এখানে ইউনার চলে আসে তার ফ্রেন্ডের টেক্সট, তো সে চলে যায় এখানে লুয়ের থেকে পারমিশন চাওয়ার জন্য, যে কি সে এখানে নিজের ব্রেক কিছুটা এক্সপ্যান্ড করতে পারে, কারণ সে নিজের ফ্রেন্ডের সাথে অনেক বছর পর দেখা করছে। তখন লু তাকে এখানে কনফার্মেশন দিচ্ছিল আর জিজ্ঞেস করছিল যে ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড। ইউনা বলে যে দেখুন, সে খুব ভালো ফ্রেন্ড, আর ভালো ফ্রেন্ড থেকে সে বুঝে যায় যে সে কোনো ছেলের সাথে দেখা করার জন্য যাচ্ছে। আর তারপর কি গগলস পরে সেও পৌঁছে যায় লুকিয়ে লুকিয়ে। এখানে ইউনা তার সাথে কথা বলছিল, কিন্তু লুয়ের খুব তাড়াতাড়ি জেলাসি ফিল হচ্ছিল। এতক্ষণে এখানে তার ফ্রেন্ড তাকে তার বসের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। ইউনা বলে যে আমার তো ওকে কিপটে মনে হয়। এটা শুনে লু তার কাছে যেতেই যাচ্ছিল, কিন্তু এতক্ষণে সে থেমে যায়, কারণ যদি সে যায় তখন ইউনা বুঝে যাবে না যে সে তার পিছু করছিল। ওই সময়ে এখানে সে তাকে জানাচ্ছিল যে কিভাবে সে নিজের ছোট নীল লাইটওয়ালা মেশিনটা নিয়ে পুরো দিন এখানে ওখানে
ওখানে চেক করতে থাকে যে কোথাও কারোর দাগ তো রয়ে যায়নি। না জানি আমাকে এখানে এমন আরো কতদিন থাকতে হবে। ওই সময় এখানে লু তাকে কল লাগায় যাওয়ার সময়, কিন্তু ইউনা কল একবারে পিক করে না। সেকেন্ড টাইম পিক করার সময় তার মনে হচ্ছিল যে কিছু ইম্পর্টেন্ট কাজ হবে, কিন্তু লু তো তাকে বোঝাচ্ছিল যে আসলে ইউনা তার কল পিক কেন করেনি। ইউনা বলে যে কারণ আমার অফ টাইম চলছে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে আপনাকে আমাকে এখানে এই সময় কল করা উচিত। অন্যদিকে সেখান থেকে এখানে ইউনাকে যেতে হয়, কারণ এখানে লু এর শরীর ঠিক ছিল না, আর তার পরিবারের লোকেদের মধ্যে থেকেও কেউ সেখানে ওই সময় মজুদ ছিলই না। ইউনা বাড়ি পৌঁছায়, যেখানে সে ডক্টরের সাথে দেখা করে, আর ডক্টর এখানে ইউনাকে সব ইনস্ট্রাকশনস দিতে শুরু করেন। ডক্টরের যাওয়ার পর ইউনা এখানে লু এর খেয়াল রাখতে শুরু করে দেয়, আর খেয়াল রাখতে রাখতে তো সে নিজে শুয়ে পড়ে। লু যেমনই ওঠে সে কিছুটা সরার চেষ্টা করে, কিন্তু ইউনা তো তার হাতকে গ্র্যাব করে শুয়েছিল। কিন্তু যখন সে ওঠে তখন সে বিছানায় ওঠে, আর উঠতেই এখানে তার খুব বেশি এম্বারেসিং ফিল হচ্ছিল। সে সেখান থেকে পালিয়ে যায়, এই বলতে বলতে যে সকাল হয়ে গেছে না, তোমার খিদে পেয়েছে, আমি তোমার জন্য এখনই ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। অন্যদিকে এখন তারা চলে যায় নেক্সট ডে একটা পার্টনারশিপ ডিলের জন্য, আর চলে আসেন যাও, অর্থাৎ ওই ইউনার ফ্রেন্ড যে ইউনাকে দেখতেই তাকে গ্রিট করে, কিন্তু মাঝখানে এখানে লু এসে তার সাথে হ্যান্ডশেক করতে শুরু করে দেয়, এই বলতে বলতে যে সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিগনেচার তো আপনাকে আমার সাথেই করতে হবে। তারা তারপর এখানে মিটিং রুমে যায়, যেখানে তারা নিজেদের এগ্রিমেন্ট সাইন করে, আর এখানে যাও এক্সপেক্ট করেছিল যে সব মানুষ মিলে লাঞ্চ করবেন, কিন্তু লু এর কারণে এখানে শুধু আর শুধু ইউনা আর লু চলে যায়, কারণ লু চায় না যে কেউ এখানে ইউনার প্রিশিয়াস টাইম তার থেকে কেড়ে নিতে পারুক। যার পরে এখানে লু তাকে নিয়ে আর যাওকে নিয়ে কোয়েশ্চেন্স করতে শুরু করে দেয়। তখন ইউনা তাকে জানাচ্ছিল যে কিভাবে তারা ছোটবেলা থেকে ফ্রেন্ড, আর এটা শুনতেই এখানে লু এর তো একদম ভালো লাগে না, কারণ মানুষ প্রায়ই বলে যে যারা ছোটবেলা থেকে ফ্রেন্ড হয় তাদের চাইল্ডহুড সুইটহার্টস বলা হয়, আর আগে গিয়ে তো তারা নিশ্চয়ই বিয়ে করে। তখন কথা সেখানে পৌঁছে যায়, যেখানে ইউনা জানাচ্ছিল যে আসলে যাও এখানে সব পুরুষের থেকে আলাদা কেন। ওইসব স্পেসিফিকেশনস শুনতে শুনতে লু ঠিক করে নেয় যে সেও এখানে একটা পারফেক্ট ম্যান হয়ে উঠবে, যার ভেতরে কোনো কমতি একদমই থাকবে না। এই সব কথা যখন এখানে সে তাকে বলছিল, তখন লু তাকে বলে যে মনে হয় তুমি ওকেই বিয়ে করবে। ইউনা বলে যে না না, আমরা শুধু ভালো ফ্রেন্ডস, বিয়ে তো এখানে আমি অন্য কাউকেই করব। এটা শোনার পর এখানে লু এর কিছুটা ঠিক লাগতে শুরু করে, যার পরে আমরা এখানে দেখতে পাই ইউনাকে, আর এখানে সে চলে আসে অফিসে। ওই সময় এখানে যাও ও তার ওয়েট করছিল। ইউনা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে যাওনি? যাও বলে যে না, আমি তো এখানে তোমার ওয়েট করছিলাম, আমি কি তোমার জন্য এখানে তোমার ফেভারিট ড্রিঙ্ক নিয়ে এসেছি। তারা তারপর এখানে নিচের দিকে চলে যায়, যেখানে এতক্ষণে লু চলে আসে। যেমনই তার এখানে ভনক লাগে যে দুজনে একে অপরের সাথে নিচে দেখা করছে, ইউনা বলে যে সরি, আমার ব্রেক শেষ হয়ে গেছে, তাই এখন আমাকে এখান থেকে যাওয়া উচিত। এখন যেহেতু ইউনা টাইম মতো চলে যায়, লু সেখানে কিছু বলতেই পারে না, কিন্তু ধীরে ধীরে হয়তো এখানে যাও এর কিছু জিনিস সেন্স হওয়া শুরু হয়ে গেছে লুকে নিয়ে, আর লু তো এখানে ইউনা আর যাওকে নিয়ে এত ওভারথিঙ্ক করে নেয় যে এখানে তার ইমাজিনেশনসও হতে শুরু করে দেয় যে কিভাবে তারা একে অপরের ক্লোজ হচ্ছে। তখনই এখানে সে নিজের থটসকে সাইডে হটায় আর ইউনাকে এখানে নিজের ক্যাবিনে ডাকে, যেখানে সে তাকে নিজের ক্যাবিনে ডেকে তাকে বলতে শুরু করে যে আমি চাই না তুমি যাওয়ের সাথে দেখা করো, যদি তুমি কোনো পার্সনের সাথে দেখা করো শুধু ওটা আমি হওয়া উচিত। এমন বলতে বলতে সে নিজের ফিলিংসকে ইনডাইরেক্টলি কনফেস করছিল। ইউনার কাছে এই সব কিছু উইয়ার্ড বিহেভিয়ার লাগছিল, আর ইম্পালসিভনেসে এসে সে তাকে এখানে ঘুষি মেরে দেয় চেঁচাতে চেঁচাতে, যার পর এমন মুখ নিয়ে সে চলে যায় নিজের ফ্রেন্ডের কাছে তাকে সবকিছু বলার জন্য। যেমনই তার ফ্রেন্ড তার ফেস দেখে সে চেঁচিয়ে চেঁচিয়ে জোর জোর হাসা শুরু করে দেয়। তখন এখানে তাকে বলতে শুরু করে যে কেন শেষে পড়লে তো তুমি এখানে তোমার দোস্তের চক্করে, দেখো তুমি আজ পর্যন্ত কোনো মেয়েকে অ্যাপ্রোচ করনি, তাই তোমার জানা নেই যে কি করা উচিত ছিল না। এখন আমি আছি না, এখন আমি একটা একটা করে তোমাকে এখানে সব স্টেপস বলতে থাকবো, তোমাকে শুধু এখানে তেমনই করতে হবে যেমনটা আমি তোমাকে এখানে বলবো। যার পর এখানে তারা দুজনে গাড়িতে থাকে, আর এখানে তার ফ্রেন্ড তাকে একগাদা সাজেশনস দিতে শুরু করে। সে তাকে অ্যাকচুয়ালি জানাচ্ছিল যে আসলে একটা ওম্যানের কি দরকার হয় আর কত টাইপের ওম্যান হয় সে। এটাও তাকে বলে যে কিছু ম্যাজেস্টিক হয়, কিছু খুব ইমোশনাল হয়, আর কিছু তো এমন যাদের এখানে শুধু নিজেদের কাজ থেকে কাজ মানে থাকে, আর কিছু তো একদম বোল্ড হয় যাদের এখানে মর্দদের ওপর 1%ও ভরসা থাকে না। আর যদি ইউনা ওই টাইপের বেরোয় তো তুমি সিঙ্গেল রয়ে যাবে। যার পরে তো সে তাকে এখানে গাড়ি থেকে বাইরে বের করে দেয়। নেক্সট ডে এখানে সে অফিসে আসে, যেখানে চলে আসে যাও। তারা দুজনে একসাথে চলে যায় এখানে লাঞ্চ করার জন্য। ইউনা কন্টিনিউয়াসলি এখানে শুধু আর শুধু লুয়ের ব্যাপারে ভেবে যাচ্ছিল। তারপর তো তাকে এখানে ফাইনালি যাও ইউনার কাছে নিজের ফিলিংস কনফেস করেই দেয় যে এখানে সে তাকে পছন্দ করে। এটা শুনতেই তার মুখ থেকে সব জল বাইরেই পড়ে যায়। ইউনা ওই জিনিসটাকে ইগনোর করে, গাড়িতে বসেও চেষ্টা করে যাতে ওই জিনিসের রেসপন্ড না করে, কিন্তু এখানে যাও ওই টপিকটা আবার তোলে আর ইউনাকে নিজের ফিলিংস কনফেস করছিল। সাথে সাথে এখানে ইউনাকে তার 1 বছরের স্যালারিও পাঠিয়ে দেয়, এ বলে যে তোমাকে এখন আমার সাথে থাকা উচিত। ইউনা ওই সব টাকা এখানে তাকে ফেরত দিয়ে দেয়, আর তার এই জিনিসকে নিয়ে কমপ্লিটলি তাকে বারণ করে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর যখন এখানে সে যাওয়ের সাথে কথা বলছিল তখন বারবার তার মাথায় শুধু আর শুধু লুই আসছিল। অন্যদিকে এখানে লু পার্সোনালি ক্ষমা চাওয়ার জন্য পৌঁছে যায় ইউনার বাড়িতে, মাস্ক পরে আর এত রাতে সানগ্লাস পরে সে বারবার এখানে নিজেকে কনফিডেন্টলি রেডি করছিল যে কিভাবে
এখানে সে ডোর ওপেন করবে, ইউনা কি বলবে, তারপর সে কি বলবে, তারপর ইউনা কি বলবে, তারপর সে কি রেসপন্ড করবে। আর এই সব কিছু এখানে ভাবতে ভাবতে সে দরজায় নক করতেই পারে না, প্র্যাকটিস করে থেকে যায়। ওই সময় এখানে একটা বিল্ডিং এর লোক এসে লুকে দেখে নেয় আর কমপ্লেন করে দেয় যে একটা সাসপিশিয়াস অ্যান্ড মিস্টেরিয়াস পার্সন এমন হাবভাব করছে, যার মানে আমাদের মধ্যে কারোর এখানে বিপদ নিশ্চয়ই হবে। যেমন কিছু সময় পর বেচারি ইউনাকে এখানে মাঝরাতে জাগিয়ে নিচে ডাকা হয়, কারণ লু এখানে বলেছিল যে সে ইউনার একজন ফ্রেন্ড যে তার সাথে দেখা করার জন্য এসেছে। ইউনা সবাইকে নিজের তরফ থেকে সরি বলতে শুরু করে দেয়। এখানে সে তার আইজ নোটিস করে আর ওই জিনিসের জন্য এখানে তাকে সরি বলতে শুরু করে দেয়। লু বলে যে না, যদি কাউকে সরি বলা উচিত তো ওটা আমি, আমাকে মাফ করে দাও। ওই সময় এখানে সে তার কাছে নিজের ফিলিংস কনফেস করতে করতে ক্ষমা চাইছিল যে সে আইন্দা থেকে এমন হাবভাব করবে না। ইউনা ওদের ওইসব মোমেন্টস মনে করে আর এখানে সেও নিজে ডেসপারেট ছিল লুকে হ্যাঁ করার জন্য। শুধু সে ওই ব্যাপারে কখনো ভাবত না, কারণ ওদের দুজনের এখানে প্রফেশনালস, জব সবকিছু আলাদা ছিল। লু ছিল একজন হায়ার পার্সন আর ইউনা ছিল একজন মিডল ক্লাসের। তখন এখানে সে তাকে একটা কন্ডিশনে হ্যাঁ বলে যে তারা কিছু মাসের জন্য নিজেদের রিলেশনশিপকে প্রাইভেট রাখবে, কোনো পাবলিক না, আর ট্রায়ালের পর এখানে পাবলিকলি অ্যানাউন্স করে দেবে। যে জিনিস শুনে তো এখানে লু খুশি খুশি হ্যাঁ বলে দেয়। ইউনার বিলিভ হচ্ছিল না যে সে ওই কন্ডিশনটা এত তাড়াতাড়ি মেনে গিয়ে হ্যাঁ বলে দেবে। ইউনা এখানে বাড়ি চলে যায়, যেখানে সে ওভারথিঙ্ক করতে লাগে। কিন্তু এতক্ষণে এখানে তার লুয়ের টেক্সট চলে আসে, যা একটা মিষ্টি গুড নাইট মেসেজ ছিল। আর তখন ইউনা বুঝতে পারে যে সে কতটা বেশি সিঙ্গেল ছিল। আগে আজ পর্যন্ত কেউ এখানে তাকে এত মিষ্টি করে গুড নাইট বলেইনি, কিন্তু এখানে সে তাকে একদম নর্মালি গুড নাইট বলে, কারণ তার কোনো জিনিস করতেই খুব ক্রিঞ্জ ফিল হচ্ছিল। তেমনই এখানে লু থাকে যে ইউনাকে ডাকে নিজের ডেটের জন্য। ইউনা এখানে ভাবতে লেগে যায় যে আদেও সে কি পরবে, আর লাইফে প্রথমবার এমন হয় যেখানে সে এতটা বেশি কনফিউজড হয়ে গিয়েছিল। প্লাস যখন সে এখানে বাইরে বেরোয়, বিল্ডিং এর লোকেদের সাথে তার ঝগড়া শুরু হয়ে যায় শুধু একজন পার্সনের কারণে। ওই সময় এখানে লু আসে যে এই ঝগড়াটা সলভও করে আর সাথে সাথে ইউনাকে নিজের বাড়ি নিয়ে চলে, এই বলতে বলতে যে কিছু সময়ের জন্য তুমি এখানে থেকে যাও, এটা তোমার সেফটি বজায় রাখবে, নয়তো সেখানে আমার লোকেদের ওপর একদম ট্রাস্ট নেই যে তারা এখন কি করত। আর এখানে সে তার ক্লোজ আসতে শুরু করে, যেখানে ইউনা নিজে থেকেই তাকে দূরে করে দেয়। তারপর দুজনে এখানে সেম বেডরুমে থাকে, যেখানে ইউনা তাকে তার ব্লু লাইট নিয়ে কোয়েশ্চেন্স করতে শুরু করে দেয়। আর তখনই এখানে লু তাকে সত্যিটা জানায় যে তার এখানে স্কিন ডার্ট থেকে অ্যালার্জি আছে, এই কারণে এখানে প্রিকশনস নেয়। কিন্তু এখানে অবাক করার মতো কথা তো এটা যে যখন ফার্স্ট টাইম এখানে ইউনা আর তার ফিঙ্গার্স এখানে টাচ হয়েছিল, তখন তার কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়নি। আর বাই দ্য টাইম যেমন দিন কাটতে লাগলো, তার রিয়ালাইজ হয় যে ইউনা একজন এমন পার্সন যাকে সে কমপ্লিটলি ট্রাস্ট করতে পারে। আর এখানে দুজনের ক্লোজনেস কিছু বেশিই বেড়ে যায়, যেখানে এই কিস ধীরে ধীরে মেক আউটে বদলে যায়। আর দুজনে এখানে নেক্সট মর্নিং একসাথেই অফিসে যায়, লিফটে ব্লশ করতে করতে। লু এখানে ইউনার কাছে তার ফোন চায়, যেখানে দুজনে একে অপরের নাম বেবি করে সেভ করে নেয়। কিন্তু যেমনই লিফটের দরজা ওপেন করে, প্রফেশনালি দুজনে এমন করে যেন দুজনে শুধু আর শুধু বস আর এমপ্লয়ি, তার থেকে বেশি নয়। লুয়ের সেখান থেকে যাওয়ার পর তো ইউনা মেয়েদের মতো শর্মানো শুরু করে দেয়, এমন যেন না জানি তারা কি করে ফেলেছে। ইউনা যেমনই এখানে অফিসে যায়, সব মানুষ লুয়ের ব্যাপারে কথা বলছিল, কারণ সব মানুষ লুয়ের বিহেভিয়ার চেঞ্জেস অলরেডি নোটিস করে ফেলেছিল। তারা আজ পর্যন্ত নিজেদের বসকে এত স্মাইল করতে কখনো দেখেনি। ইউনা যেমন ওদের কথা শুনে সে বুঝে যায় যে সবার এখানে ডাউট হওয়া শুরু হয়ে গেছে, যার মানে আগে গিয়ে খুব তাড়াতাড়ি একদিন না একদিন সবার সব কথা জানা হয়েই যাবে। তাই এখন এখানে তাকে কিছু না কিছু তো করতে হবে। অন্যদিকে এখানে সে ক্যাবিনে যায়, তাকে সব কথা জানায় আর সাথে সাথে সলিউশনও ফাইলস ফেলে, চিৎকার করে আর রাগে বাইরে যায়। লু বাইরে বেরিয়ে কোনো রিয়াকশন দেয় না, যাতে সবাই বোঝে যে সে প্রেমে একদমই নেই। এতক্ষণে এখানে রাত হয়, যেখানে সে নিজের আইসক্রিম এনজয় করছিল। আর এখানে এমন কিউট বয়ফ্রেন্ড লু সেখানেই চলে আসে, যেখানে ওদের অফিস রোম্যান্স শুরু হয়ে যায়। কিন্তু এতক্ষণে এখানে লাইটস অন হয়ে যায়, সব এমপ্লয়িজ দুজনকে একসাথে ধরে ফেলে। কোনোভাবে এখানে নিজেদের চোখে দেখার ভান একদমই করছিল না। সবাই এমন করতে শুরু করে দেয় যেন সবাই অন্ধ, আর অন্ধের থেকে বেশি তো লোক জম্বির মতো চলা শুরু করে দেয়। এরপরে আমরা এখানে দেখতে পাই ইউনাকে, যার কিছু মাথায় ঢুকছিলই না। লু বলে কোনো ব্যাপার না, তারা কিছু দেখেনি আর কেউ কাউকে কিছু বলবে না। তারপর এখানে মিটিং এর সময় হয়ে যায়, যেখানে দুজনে কাপলস এখানেও থামে না। লু আর ইউনা দুজনেই একে অপরের নিজের ডায়েরি থেকে চিরকুট পাস করছিল, একে অপরের সাথে এখানে কথা বলার জন্য। আর সব লোকেদের এমন লাগছিল যে ক্লাস রুমে দুটো কাপল নিজেদের মধ্যে লুকিয়ে কথা বলছে। কিন্তু এতক্ষণে এখানে চলে আসে লুয়ের ম্যামা, যে সবাইকে এখানে ইনভিটেশন দিতে এসেছিল লুয়ের এনগেজমেন্টের, যা 1 মাস পরে হতে চলেছে। এটা শুনতেই এখানে ইউনা অবাক ছিল, কারণ ইউনার এই জিনিসের ব্যাপারে কোনো আন্দাজও ছিল না। আর এই এনগেজমেন্ট এখানে শিনের সাথে হতে চলেছিল। শিনও সেখানে
আসে যেখানে লু শিনকে তো নিজের থেকে দূরে করে নেয় আর নিজের মমের থেকে বলে যে দেখুন বিয়ে আপনাকে নয় বরং আমাকে করতে হবে, তো আমার বিয়ে যার সাথে হবে ওই জিনিসটা আমি ডিসাইড করব না যে আপনি। আর তারপর যখন সে এখানে বাড়িতে যেত সে ওভারথিঙ্ক করছিল যে না জানি এখানে ইউনা তার ব্যাপারে কি কিছু না ভেবে নিয়েছে। ওই সময় এখানে সে বাইরে দাঁড়িয়ে ভাবছিল যে সে গিয়ে ইউনার সাথে কথা বলুক নাকি না করুক, কিন্তু এতক্ষণে এখানে ইউনা চলে আসে যে বলো কি হয়েছে, তুমি কতক্ষণ ধরে এখানে কেন মন খারাপ করে আছো। আর এখানে লু তাকে সব কথা জানায়। ইউনা তাকে কিস করে আর তাকে বোঝায় যে দেখো তুমি অলরেডি এখানে সবার সামনে ক্ল্যারিফাই করেছো যে তোমার যার সাথে ইচ্ছা হবে তুমি তাকে বিয়ে করবে না, যে ওই পার্সনকে তোমার মমও পছন্দ করেন, তো অবভিয়াস কথা যে তোমার মমও জবরদস্তি তোমার বিয়ে করাচ্ছেন। আর আমার এখানে তোমার উপর এত ট্রাস্ট তো নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এখানে অফিসের পরের দিন যেখানে আন্টির কারণে শিনকে এই কোম্পানিতে চাকরি মিলে যায় আর শিনকে জানলুঝে এখানে আনা হয় যাতে শিন এখানে তার আর লুয়ের মাঝের ক্লোজনেস বাড়াতে পারে। এখন প্রতিটা ওই কাজ যা এখানে ইউনা করত ওই সব কাজ এখানে শিন করছিল, ডকুমেন্টস পাঠানো হোক বা কোনো জিনিস কেন না করা হোক। সব এমপ্লয়িজদের তো জানা ছিল যে ইউনা আর লু আসলে ডেট করছেন, কেউ শিনকে এখানে পাত্তাও দেওয়ার মতো ছিল না, কিন্তু তাও শিনের এই সব জিনিসের ব্যাপারে জানা ছিল না, তাই এখানে সে নিজের কমপ্লিট পরিশ্রম করতে শুরু করে দেয়। একবার তো এখানে ওদের দুজনের মধ্যে ফেজ অফই হয়ে যায়, কারণ শিনের এখানে ইউনার ওপর ডাউট আসে, কিন্তু ইউনা এখানে মুক্তর জবাব দিয়ে সেখান থেকে তাড়িয়েই দেয়। যেমনই এখানে নেক্সট ডে সে লুকে আসতে দেখে জানলু যে শিন এখানে ইউনার হাত ধরে নিচে পড়ে যায়, যাতে সবার মনে হয় যে এখানে সে তাকে বুলিং করছে আর লু তার প্রতি সিম্প্যাথি দেখানো শুরু করুক। অন্যদিকে এখানে লু আসে, কিন্তু ইউনা এখানে তাকে ইশারা করে দেয় কিছু না বলার জন্য। সব স্টাফ এসে এখানে ইউনারই সাইড নিচ্ছিল। লু এখানে তাকে বলে যে দেখো আজ যা হয়েছে ওটা ভুলে যাও, ইউনা নেক্সট টাইম থেকে এমন করবে না, কিন্তু এখনো শিনের কাজ খতম হয়নি। সে ইউনাকে আরও ডিগ্রেড করার চেষ্টা করে, কিন্তু ইউনা তাকে ক্লিয়ারলি সব জিনিস জানিয়ে দেয় যে যদি সে বেশি বলার চেষ্টা করে তো সে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে তার নামে কমপ্লেন করে দেবে। আর সব এমপ্লয়িজও তার সাথ দিতে শুরু করে দিত, যার পরে সব এমপ্লয়ি শিনকে নিয়ে সেখান থেকে ক্যাফেটেরিয়াতে চলে যায় যাতে লু আর ইউনা পার্সোনালি কথা বলতে পারে, আর ওদের মধ্যে এখনো এখানে কিছু বদলায়নি। লু তো এখানে ইউনা থেকে ক্ষমা চাইছিল, কারণ তার কারণে ইউনাকে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। ইউনা বলে কোনো ব্যাপার না, এতে সহ্য করার কোনো কথা নেই, এমনিও এই সব কিছু এন্ডে তো আমাকে করতেই হবে। এখানে লু চলে যায় নিজের মমের সাথে দেখা করার জন্য ইউনাকে নিয়ে। ওই সময় এখানে ইউনাকে বাইরে ওয়েট করতে হয়, কিন্তু তাও সে কান লাগিয়ে ওদের কথা শুনছিল। আন্টি এখানে লুকে এটাই বোঝাচ্ছিলেন যে বিয়ে এখানে দুটো পরিবারের মধ্যে হয়ে থাকে, যে পরিবার একে অপরের সমান হোক না, যে ওদের মধ্যে যারা এখানে আমাদের পায়ে পড়ে থাকে। ইউনার এই কথা শুনে একদম ভালো লাগে না, কিন্তু এখানে লু থাকে যে ওই জিনিসের জন্য ফাইট ব্যাক করে নিজের মমের সাথে ওদের জিজ্ঞেস করতে করতে যে আসলে আপনার কি মনে হয় যে আমরা কোনো সেঞ্চুরিতে বাস করছি, এখনো আপনি এখানে এমন সব কথা ভাবছেন। আমার এই কথার আশা ছিল না। আগে আমার মনে হচ্ছিল যে শিন আপনাকে পছন্দ, এই কারণে আপনি এই সব কিছু করছেন, কিন্তু না, আপনি তো এখানে একদম টিপিক্যাল ওল্ড ওম্যানের মতো কথা বলছেন, যেখানে আমি তো আপনাকে শুধরাতে একদমই পারবো না। কিন্তু না, যদি আপনি নিজের ছেলের খুশি চান তো প্লিজ জবরদস্তি কিছু করার চেষ্টা করবেন না। লু এখানে বাইরে বেরোয় যেখানে তার ঠিক লাগছিল না, কারণ সে ওই অ্যাপেলটাকে টাচ করেছিল যে অ্যাপেলের কন্ট্যাক্টের সাথে তার ম্যামাও এসেছিলেন। তার হাল ধীরে ধীরে খারাপ হতে থাকে। এখানে সে ইউনাকে কল লাগায়, কিন্তু ইউনা তার কল পিকই করে না। যখন সে নিজের অফিসে চলে যায় ইউনাকে খোঁজার জন্য, কিন্তু ইউনা সেখানেও থাকে না, আর সে কেবিনে এখানে উঠতেও পারছিল না। ওই সময় শিন এসে তাকে তার মেডিসিনস দিচ্ছিল, আর আমরা এখানে দেখতে পাই ইউনাকে যে তার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল, কিন্তু ওদের দুজনকে ওই অ্যাঙ্গেলে দেখে তার ডাউট হতে শুরু করে দেয়, যার পরে এখান থেকে সে চলেই যায়। লু এখানে চলে যায় ইউনার সাথে দেখা করার জন্য, আর তার মমও এসে তাকে সবকিছু বোঝাচ্ছিলেন যে যদি লুকে ইউনাকে চুজ করতে হয় তো তাহলে তাকে তার মমকে ছাড়তে হবে, যে জিনিসের জন্য সে নিজের মমকে ছাড়ার জন্য রেডি, কারণ সে তার রিয়াল মম নয় বরং স্টেপ মম হন, আর সে সব জিনিস নিজের মতো করাতে চান, যে জিনিসের জন্য এখানে লু একদমই রেডি ছিল না, কারণ তার মমও তার এন্টায়ার চাইল্ডহুড পুরো কন্ট্রোলে রেখেছিলেন। তখন বড় হওয়ার পর শেষ পর্যন্ত সে এখানে এমন কোনো জিনিস করুক যা লাইফে তাকে খুশি দেওয়ার মতো নয়, সে ইউনাকে চুজ করার জন্য চলে যায়, যেখানে ওই সময় ইউনা তাকে সেটাই বোঝাচ্ছিল। ওদের দুজনের মাঝের ডিফারেন্স আর গ্যাপ যে জিনিস এখানে ইউনার আগে থেকেই ঠিক লাগতো না। লু এখানে তাকে মাথা ইউজ করার জন্য বলে আর তাকে বোঝায় যে আমরা 21st সেঞ্চুরিতে বাস করছি, এখনো এখানে এই গ্যাপের কারণে আসলে কেন আমরা একে অপরকে ডিসক্রিমিনেট করব। এমনিও আমার জানা আছে যে তুমি কাইন্ড, হাম্বল, ইনোসেন্ট মেয়ে, আর আমিও তেমনই ছেলে, আর আমরা দুজনে এই কারণে একে অপরের জন্য পারফেক্ট। এখন যদি কালকে আমি গরিব হতাম আর তুমি বড়লোক হতে তো তুমি আমাকে নিশ্চয়ই চুজ করতে। ও ইউনা বলে যে না, আমি তোমাকে কেন চুজ করতে, আমি তোমার থেকেও বড়লোক মানুষকে চুজ করতাম। আর এমন বলতে বলতে এখানে শুধু সে মজা করছিল, যেখানে দুজনে একে অপরকে কিস করতে শুরু করে দেয়, আর অ্যাজ আ লিভিং পার্সন একে অপরের সাথে লিভ ইনে থাকা শুরু করে দেয়। কিন্তু ফাইনালি এখানে লু ইউনাকে গাড়িতে প্রপোজ করে দেয় বিয়ের জন্য। ইউনা বলে যে এত পয়সাওয়ালা মানুষ কম করে গ্র্যান্ড প্রপোজাল তো ক্রিয়েট করা উচিত ছিল, এটা কেমন সিম্পল প্রপোজাল। তখন লু তাকে জানাচ্ছিল যে কারণ আমরা কালকের কালই বিয়ে করছি, আর আমরা এখানে ওদের ওয়েডিং সিন দেখতে পাই, যেখানে দুজনে একে অপরের সাথে বিয়ে করে আর অনেক প্রমিসেস করে, যার সাথে এই ড্রামা এখানেই ওদের ওয়েডিং সিনের সাথে সুন্দরভাবে শেষ হয়ে যায়।